কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ভোররাতে মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ড হয়। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন। এদিকে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আর গত সোমবার বীরভূমে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। বুধবার রাত ২টা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে লাগে ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান বাংলাদেশি সহ বেশ কয়েকজন। অবৈধভাবে পরিচালিত আবাসিক হোটেল বন্ধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্রাণ বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে ইলিগালি তারা বন্ধ করেছে না, এটা কথা আমরা বন্ধ করছি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। একই সঙ্গে হোটেল পরিচালনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। এদিকে গেল সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ঘটনার পর অগ্নি নির্বাপন বিধি লঙ্ঘন সহ নানা অনিয়মের অভিযোগে ১৫টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, যদি পাওয়া যায় একটু জানাবেন। আর মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আপনার কাছে সবশেষ কোনো তথ্য আছে কিনা। আর আমরা জানাচ্ছিলাম যে বেশ কয়েকজন আহতও হয়েছে, তো আহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা? যে ৯ জন মারা গেছে তার ভিতরে ৮ জন কিন্তু বাংলাদেশি এবং এই ৮ জনের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হয়েছে কিন্তু কলকাতা পুলিশ। কিভাবে হয়েছে আপনাকে পুরো প্রক্রিয়াটা বলছি। সেটা হলো, এই যে হোটেল থেকে মৃতদেহগুলো উদ্ধার হয়েছে তাদের ফটোগ্রাফি এবং সেই ছবির সাথে হোটেলে দেওয়া যে রেজিস্টার্ড, সেই রেজিস্টার্ডের সময় জমা দেওয়া পাসপোর্টের নথি এবং হোটেল থেকে উদ্ধার হওয়া যে গুলো আছে সেগুলোর সাথে প্রথমত ছবি মিলিয়ে দেখা হয়েছে। এরপর যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মারফত বাংলাদেশে আর কি মৃতদের আত্মীয় স্বজন পরিবারের সাথে। তারপর কিন্তু সেখানে পাঠানো হয়েছে ছবি। এভাবেই যোগাযোগ করে ৫টি মৃতদেহের শনাক্তকরণ সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত ৩টে মৃতদেহ শনাক্তকরণের কাজ বাকি। এবং এই যে ৮টা বাংলাদেশি সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের দেহ ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে। এরপর কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মারফত বাংলাদেশের সাথে যোগাযোগ করে সেই মরদেহ তাদের পরিবারের কাছে তুলে দেবে। তার যে প্রক্রিয়া, অর্থাৎ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ৮ জন কিন্তু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা এখনো কিন্তু সংকটে আছে কয়েকজনের তাদের মধ্যে, এবং তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশিও আছে এমনটা জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যে নিহত বাংলাদেশি পর্যটক ৮ জন আছে তাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে নিয়মিত বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে হাই কমিশন মারফত, এবং বিস্তারিত তাদের সবটাই জানানো হয়েছে যা বলার কিন্তু বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকার বলবে। আমি দেখাবো সেই যে হোটেলে এই অগ্নি কাণ্ডের ঘটনাটা ঘটে রাত ২টোর সময়। এবং এই এখান থেকে একটু এগোলেই কিন্তু দমকল, ফায়ার স্টেশন আর এই সেই হোটেল, গেস্ট হাউস এবং এই আবাসনে কিন্তু একাধিক হোটেল গেস্ট হাউস আছে। আপনি দেখতে পাচ্ছেন বাইরে একাধিক কিন্তু হোটেল গেস্ট হাউসের নাম আছে। এবং একটু এগোলেই খাদ্য ভবন, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর এবং দমকল স্টেশন আছে, ফায়ার স্টেশন। একটু বাঁ হাতে নিউ মার্কেট, এবং আমি যদি ডান দিকটা দেখাই
ডান দিকে কিন্তু সেই কস্তুরী হোটেল এবং এই যে রাস্তাটি আছে সামনে ডান দিকে চারটে রাস্তার মোড়, সেখানে কিন্তু চারদিকে যে রাস্তাগুলো গেছে একাধিক হোটেল আছে এবং হাজার হাজার বাংলাদেশি পর্যটক, বিদেশি পর্যটক এখানে আসেন থাকেন। তো সব মিলিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং এখানকার যে হোটেলগুলো আছে বেআইনি, এবং সেই হোটেলটি আমি দেখাচ্ছি যেখানে ঘটনাটি ঘটেছিল, পুলিশ কিন্তু সিল করে দিয়েছে, তদন্ত শুরু করেছে ইসরাত। ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতায় ৮ বাংলাদেশি নিহতের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। দর্শক, যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। 2 বছরে ২,০০০ কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। এর মধ্যে ডিভিডেন্ড আয়ে ৯৬৩ কোটি টাকা এবং ৩ বিদ্যুৎ কেন্দ্রের নথি উন্মোচনে মিলেছে আরও ১,০২০ কোটি। তদন্ত চলছে গ্রুপটির আরও কিছু কোম্পানির বিরুদ্ধেও, যদিও অভিযোগ অস্বীকার করেছে সামিট গ্রুপ। রুহুল আমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিট। বেসরকারি খাতে উৎপাদিত বিদ্যুতের প্রায় ২০% যোগান আসে গ্রুপের কয়েকটি কেন্দ্র থেকে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সরকারি সংস্থাগুলোর নজরদারিতে সামিট। শেয়ারবাজারে নিবন্ধিত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেডের ৬৩% শেয়ারের মালিক সামিট কর্পোরেশন। এনবিআর এর হিসাবে সামিট কর্পোরেশনকে ডিভিডেন্ড দিতে ২০% উৎসে কর কেটে রাখার নিয়ম মানেনি সামিট পাওয়ারের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান। এতে আয়কর ফাঁকি হয়েছে ৯৬৩ কোটি টাকা। ওনাদের যে প্রতিষ্ঠান সামিট পাওয়ার, ওনার ডিভিডেন্ড দেয় সামিট কর্পোরেশনকে, কিন্তু আমাদের আইনে আছে কোম্পানিকে যখন কোনো কোম্পানি ট্যাক্স ডিভিডেন্ড দিবে তখন ওই ডিভিডেন্ড থেকে 20% ট্যাক্স কর্তন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। কাজেই এইটা নিয়ে আইনগতভাবে এনবিআর পিছিয়ে থাকার কোনো কারণ নাই, এবং হাইকোর্ট করার ক্ষেত্রে করদাতা উনি যে কোনো বিষয়ে হাইলাইট করতে পারেন। এনবিআর এর হিসেবে সামিট পাওয়ার লিমিটেড 7 বছরে ৩৮৮ কোটি, সামিট গাজীপুর 3 বছরে ১৭৬ কোটি, সামিট বরিশাল পাওয়ার 4 বছরে 56 কোটি, সামিট মেঘনাঘাট 6 বছরে 93 কোটি, সামিট নারায়ণগঞ্জ ইউনিট 2 3 বছরে 20 কোটি, সামিট এলএনজি টার্মিনাল 3 বছরে 100 কোটি ও সামিট বিবিয়ানা পাওয়ার 6 বছরে কর ফাঁকি দিয়েছে 130 কোটি টাকা। তবে এনবিআর এর দাবি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছে গ্রুপটি, যা এখন বিচারাধীন। পার্টিকুলারলি এই মামলাগুলো আমার কোর্টেই আছে, বিচারাধীন আছে। মামলাগুলো আমরা বর্তমানে ফিক্স করা হয়েছে মানে যে শুনানির তালিকায় আছে, এবং এইটা ক্রমাগত আমাদের এই লিস্ট অনুযায়ী এই তালিকাগুলো সামনে আসছে। হয়তো আমি ইন্টারপ্রেট করছি যে এটা একটা আদার সোর্স ইনকাম, আর যে অ্যাগ্রিভড পারসন সে ইন্টারপ্রেট করছে যে না, এটা পাওয়ার জেনারেশনেরই টাকা। সো এই ধরনের কিছু ইন্টারপ্রিটেশন, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম। তো এই ধরনের কিছু ইস্যু থাকে, সো জুরিসডিকশন থাকে, লিমিটেশনস থাকে। ডিভিডেন্ড আয়ে কর ফাঁকির তথ্য পাওয়ার পর আয়কর আইনের ২১২ ধারায় সামিট পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানগুলোর নথি উন্মোচন শুরু করে এনবিআর। এরই মধ্যে ৩টির বিরুদ্ধে মিলেছে ১,০২০ কোটি টাকা ফাঁকির তথ্য। নথি বলছে আয় গোপন সহ নানা কারণে সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের 4 বছরে ৭৬০ কোটি, সামিট বিবিয়ানা পাওয়ার লিমিটেডের 5 বছরে 252 কোটি ও সামিট বরিশাল পাওয়ার লিমিটেডের 9 বছরে 7.5 কোটি টাকা কর ফাঁকি হয়েছে। এসব অভিযোগও চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় সামিট। কর ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে সামিটের সঙ্গে যোগাযোগ করে ৭১ বিজনেস। লিখিত বার্তায় গ্রুপটি আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে, দাবি করে বিধি মোতাবেক সব কর পরিশোধের। রুহুল আমিন, ৭১, ঢাকা। এদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে ভারতের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ভারত নিঃস্বার্থে আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় বিএনপির এই সিনিয়র নেতা জানান, ১৩ লাখ কৃষকের সুদ মওকুফ করছে তার সরকার।
সবসময় বলেছে, খুব শক্তভাবে বলেছে, জোরালোভাবে বলেছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। সাংবাদিকতা পেশা যেন কেউ কলুষিত করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা এবং কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অতীতে ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের ক্ষতি করেছে এবং এতে যেসব সাংবাদিক সহযোগিতা করেছে তাদের সকলকেই আইনের আওতায় আনা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। সেই সাথে তিনি দাবি করেছেন বর্তমানে সাংবাদিকদের স্বাধীনতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। ধন্যবাদ সবাইকে। একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজকে টিকে থাকতে চাইলে গণমাধ্যম এবং সাংবাদিকতাকে শক্তিশালীভাবে দাঁড়াতে হবে, এবং তা যদি দাঁড়াতে হয় তাহলে এই জগৎকে ঘিরে যে শিল্প প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, শিল্প আইন, শ্রম আইন, সেটার আলোকেই সাংবাদিকতাকে একটা পেশায় পরিণত করতে হবে এবং সেই পেশায় শিক্ষিত, দক্ষ, জ্ঞানী মানুষদেরকে আসতে হবে। যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নে। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী। চলছে শেষ ধাপে যাচাই বাছাইয়ের কাজও। এবার গড়ে বেতন বাড়তে পারে 100% পর্যন্ত, আর প্রথম ধাপে পাওয়া যাবে বর্ধিত মূল বেতনের পুরোটাই, যা কার্যকর হবে চলতি বছর থেকেই। তবে বিশ্লেষকরা এক্ষেত্রে যেটা বলছেন যে বেতন বাড়ানো যৌক্তিক হলেও অর্থনৈতিক টানাপোড়েন বাড়তি চাপে পড়বে সরকার। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান সবশেষ 2015 সালের পে স্কেল অনুযায়ী। তাই গেল 11 বছরের মূল্যস্ফীতি সহ অন্যান্য সূচক বিবেচনায় বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। এজন্য পে কমিশন গঠন করে চূড়ান্ত সুপারিশও রেখে যায় অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক টানাটানি আর সিদ্ধান্তের দোলাচলে এখনো বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার। তবে এবার চূড়ান্ত বাস্তবায়নের পথে কাঙ্ক্ষিত সেই প্রস্তাব। এরই মধ্যে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী। তবে কম রাজস্ব আহরণ আর বাড়তি পরিচালন ব্যয়ের এই সময়ে আরও কিছুটা সাবধানে এগোতে চায় সরকার। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, বেতনের দাবি যৌক্তিক হলেও মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় সক্ষমতা। এটা আমাদের ম্যাক্রো সিচুয়েশনকে আরো বড় রকমের একটু টেনশনে ফেলে দেবে। প্রথমত যেটা হচ্ছে যে বাড়ানোর যৌক্তিকতা নিয়ে আমরা প্রশ্ন করছি না। আমরা কি কতখানি অ্যাফোর্ড করতে পারবো, বাজেটের মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো, যেটা ব্যাংকিং খাত থেকে ঋণের মাত্রা আরও বেশি বাড়িয়ে না ফেলে। মূল চ্যালেঞ্জটা তো হলো আর্থিক সক্ষমতা সরকারের আর্থিক সক্ষমতা আছে কি না এইটার বিবেচনা আসলে সরকারকে তো করতেই হবে। তাদের এই বেতন বৃদ্ধিটা কোনভাবে করলে আমাদের আর্থিক যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে এটাকে ধারণ করা যায়, কারণ আমরা একই সাথে শৃঙ্খলা যেটা আনতে চাচ্ছি এর সাথে IMF এর চুক্তি আছে, ওইটা নেগোসিয়েশন হবে। নবম কমিশনের প্রস্তাব অনুযায়ী সবচেয়ে বেশি 144% পর্যন্ত বেতন বাড়তে পারে 20তম গ্রেডে। এছাড়া দ্বিগুণের উপরে বা 105% প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড বা সচিবদের বেতন। এর ফলে বাড়তি 1,06,000 কোটি টাকার দরকার পড়বে পুরোপুরি বাস্তবায়নে। তবে সে অর্থের আংশিক যোগান হিসেবে বাজেটেও রাখা হয়েছে বড় অঙ্কের থোক বরাদ্দ, যা দিয়ে প্রথম বছরে অন্তত মূল বেতনের 100% যোগান দিতে চায় সরকার। বিশ্লেষকরা মনে করেন, রাজস্ব আয় না বাড়িয়ে বাস্তবায়নে হাত দিলে আরও বেশি ঋণ নির্ভর হতে হবে সরকারকে। এই রাজস্ব আদায়ে যদি আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে না পারি
তাহলে এটা বাস্তবায়ন করাটা সহজ হবে না। এবং ইতিমধ্যে সরকার কিন্তু ঋণ করছে। সব মিলিয়ে যেটা ঋণ নির্ভর যে পুরো যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা, তো সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা কি ব্যয় যথাযথ সংকোচন করেছি? বাংলাদেশের মতো দেশে এই 60টা মন্ত্রণালয়, এই 100-র মতো সেক্রেটারি সাহেব, তাদের জন্য সিকিউরিটি গার্ড, তাদের জন্য গাড়ি কয়েকটা করে ব্যবস্থা করা, এগুলো কি আমরা অ্যাফোর্ড করতে পারি? ব্যয় সংকোচন না করে তাহলে টাকাটা আসল জায়গায় তো যাবে না। চলতি অর্থবছরে শুধু বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 89,000 কোটি টাকার উপরে, যা আরও বাড়বে নতুন পে স্কেল কার্যকর হলে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। এদিকে নতুন সরকারের আমলে প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা হয়েছে, যেখানে অনুমোদন পেতে পারে 10,046 কোটি টাকার 11টি প্রকল্প, যেখানে জ্বালানি নিরাপত্তা জোরদারে থাকছে 2টি তেলের ট্যাঙ্কার কেনার প্রস্তাব। অনুমোদন পেতে পারে ঢাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প, এছাড়া 10টি মেডিকেল কলেজের 19টি আবাসন নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাব থাকছে এই সভায়। অনুমোদনের তালিকায় রয়েছে নতুন 7টি এবং সংশোধিত আরও 4টি প্রকল্প, যেখানে সরকারের নিজস্ব অর্থায়নে 8,777 কোটি টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে থাকছে 1,361 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আজ থেকে অফিস শুরু করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান সহ 2 কমিশনার। সকাল 9টায় প্রথমে দুদক কার্যালয়ে আসেন 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আর এরপর আসেন নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান। এর আগে মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন কমিশনের 3 সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুদকের কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এনসিপি নেতা নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবার কথা রয়েছে। রিটে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আমাদের পেয়ারে আমরা রুল চেয়েছি যে কেন তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হবে না, কেননা সে ইতিমধ্যেই তার যে পদে থাকার যে যোগ্যতা, উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামায় বিভ্রান্ত তৈরি করেছেন, হলফনামা জালিয়াতি করেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। তার যদি 1 কোটি টাকার প্রপার্টি না থাকে সে কেন দিয়েছেন সে নিজেই স্বীকার করলো। আবার সে কোথা থেকে 1 কোটি টাকার প্রপার্টি তার আসলো, এটা একটা তদন্তের বিষয়, ইনভেস্টিগেশন হতে পারে। পরবর্তীতে আমরা চাইতেই পারি, আমরা সেটাও চেয়েছি, সেই মর্মে একটা রুল চেয়েছি এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ব্যাকএন্ড। নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর বিভিন্ন মার্কেটের সামনের জায়গা নিজেদেরকেই পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর সায়েন্স ল্যাবের সামনে পরিচ্ছন্নতা এবং উচ্ছেদ অভিযান উদ্বোধন করে ডিএনসিসি প্রশাসক এসব কথা জানিয়েছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, বারবার সতর্ক করার পরেও নগরবাসী এবং ব্যবসায়ীরা নগর পরিচ্ছন্ন রাখছেন না, তাই এখন ব্যবস্থা নেওয়া ছাড়া আর উপায় নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে হকারদের নীতিমালা চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন তিনি। আর এরপর রিকশার জন্য নীতিমালা করার কথা জানান প্রশাসক। রিকশা তৈরির জন্য কারখানাগুলোকে বুয়েট থেকে অনুমোদন নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। এতদিন আমি বারবার অনুরোধ করেছি, কিন্তু এখন অনুরোধের পালা শেষ। এখন আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। আমরা বারবার অনুরোধ করছি যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য।
মার্কেটগুলো যারা আছে তাদের নিজেদের মার্কেট পরিষ্কার রাখার জন্য, তাদের সামনে রাস্তা পরিষ্কার রাখার জন্য। রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। বিদ্যুৎ বিভাগ দাবি করছে অবৈধ সংযোগের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে, আর পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মামুন হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে এভাবেই গাড়ি নিয়ে পালিয়ে যান চালকরা। রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট। এসব পয়েন্টে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার অটোরিকশা। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে এসব অবৈধ চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। তবে অভিযানের মাঝপথে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। এখন আবার খুলে নিয়ে যাওয়ার পর আবার লাইন কে দে, আবার তারাই দিচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে অবৈধ সংযোগের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয় এবং আমাদের নলেজে যখনই আসতেছে তখনই আমরা অভিযান পরিচালনা করে আমরা এগুলা বিচ্ছিন্ন করছি। এটা ব্যাটারি অনুযায়ী 2000 ইউনিট পার রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। পুলিশের দাবি সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এইখানের স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। এদিকে অভিযানের কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দেখা যায় আগের সেই একই চিত্র। মামুন হোসাইন, ৭১, ঢাকা। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তির মুখে পড়েছে দেশের মানুষ। জেলা শহরে দিন রাত মিলিয়ে ৮ থেকে ১২ ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। পল্লী বিদ্যুতের সরবরাহ আরও ভয়াবহ। গ্রাহক দুর্ভোগ সহ হুমকিতে শিল্প কারখানা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনরাত মিলিয়ে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও সেচ কাজ। 10 মিনিট থাকলে 1 ঘন্টা থাকছে না, এই 10 মিনিট পর পরে এরকম চলে যাচ্ছে। 2 ঘন্টা 3 ঘন্টা পরে একবার আসছে। এদিকে কলাপাড়া পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেন তারা প্রতিদিন বরাদ্দ পাচ্ছেন 10 থেকে 12 মেগাওয়াট, কিন্তু চাহিদা 25 মেগাওয়াট। তাই লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি আওতাধীন এলাকায় লোডশেডিং নেই। তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের আওতাধীন উপজেলাগুলোতে এখনো লোডশেডিং রয়েছে। এসব এলাকায় দিনের বেলায় ৫ থেকে ১০ শতাংশ এবং রাতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং চলছে। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, আমরা লোডশেডিং নিয়ে প্রতিবেদন দেখছিলাম, কিন্তু বিদ্যুতের ভয়াবহ এরকম লোডশেডিং এর মধ্যেও বরগুনার বিভিন্ন সরকারি অফিসে বিদ্যুতের অপচয় চোখে পড়ছে। সরকারি নির্দেশ অমান্য করে সারা রাত রঙিন আলোয় সজ্জিত থাকছে বিভিন্ন ভবন। অন্যদিকে সরকারি নির্দেশ মেনে প্রতিদিন রাত ৮টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান। আর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, অপচয় রোধে তারা সব সময় কঠোর। সাগর আগুনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। প্রতিদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই জ্বলে ওঠে বরগুনার মায়াকুঞ্জের চারপাশ। আর এই মায়াকুঞ্জে পৃথক বাসভবনে থাকেন জেলা দায়রা জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক, সিভিল সার্জন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। শত শত লাল, নীল, হলুদ সহ নানান রঙের বৈদ্যুতিক বাতিতে সাজানো মায়াকুঞ্জ। সরকারি কর্মকর্তাদের বাসভবনের চারপাশে যখন এমন বিদ্যুৎ বিলাস, তখন মুদ্রার ওপিঠের চিত্রটা একেবারেই ভিন্ন।
বরগুনা বাজারে রাত ৮টার আগেই বিক্রি বাদ দিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। কারণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ আছে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের। বিভিন্ন কাজে বাজে থাকার পর মানুষ আসে একটু কেনাকাটা করতে রাত্রে যদি সন্ধ্যার পরে বিদ্যুৎটা বন্ধ করে দেয় তাহলে অবশ্যই আমরা একটু ক্ষতিগ্রস্ত হই। ম্যাক্সিমাম কাস্টমারগুলো সাধারণত সন্ধ্যার পরে বের হয়, তারা 9টা-10টা পর্যন্ত কেনাকাটা করার উদ্যোগে বের হয়, কিন্তু তারা বের হতে হতে 7টা-8টার মধ্যে আবার দোকান ক্লোজ করতে হয়। যে অন্য যে যানবাহন, অন্য দোকানপাট ওদিকে একটু ভাড়াই দিয়ে যদি আমাদের একটু কমাই দিত তাহলে আমাদের বেচা কিনা সুবিধা হইত। অথচ সব সরকারি অফিসে আলোকসজ্জার জন্য বৈদ্যুতিক বাতি এবং ডিজিটাল সাইনবোর্ড জ্বালিয়ে রাখা হচ্ছে সারা রাত। এমনকি বিদ্যুৎ অফিসের সামনে রঙিন আলোয় আলোকিত প্রধান ফটক। অথচ বিষয়টি নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, বিদ্যুৎ অপচয় রোধে তারা সবসময় বেশ কঠোর। হ্যাঁ, আমরা আলোকসজ্জার বিষয়ে একটা নির্দেশনা আসছে বা সরকারি কোনো ইয়েতেও এখন ওইরকম যাতে রাত্রি 8টার মধ্যেই সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর আমরাও মাঝে মাঝে আমরা বাজারে গিয়ে অথবা কোথাও যদি কোনো আলোকসজ্জা হয়, এই ক্ষেত্রে মানুষকে আমরা উদ্বুদ্ধ করতেছি যে হয়তো যেন তারা আলোকসজ্জা না করে। এনে জেলা সাধারণ গ্রাহক ও শ্রমজীবীরা বলছেন, বিদ্যুতের এই অপচয় দ্রুত রোধ হওয়া জরুরি। রাত্রে যখন কারেন্ট না থাকে একাল তো আর আমরা গাড়ি চালাইতে পারি না, একাল তো বাসায় চলে যাই, চালাই না ওই যে ডরে সরে। সকালে হয়তো গুনে কারেন্ট পাই না, আসর পর্যন্ত পাই না, এরপর আসরের পর গেছি আধা ঘন্টা পাইছি, এরপর আবার নাই। ভোরে গাড়ি চালাতে বিকেল উঠছে, একবেলা আর কত পয়সা টাকা ইনকাম করবো। বরগুনা পৌর শহরের 19,000 গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা 6.5 মেগাওয়াট ও 6 উপজেলার পল্লী বিদ্যুতের চাহিদা 57 মেগাওয়াট। এর অনুকূলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মোট 42 মেগাওয়াট। শাকিলা শম্পা, 71। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনে এই মুহূর্তে কথা বলছেন সিইসি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে রাষ্ট্রপতি নির্বাচনটা করতে গেলে 1991 সালের একটা আইন আছে, আপনারা জানেন 1991 একটা আইন আছে, এবং 1991 সালের একটা বিধি আছে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা আছে, একটা রাষ্ট্রপতি নির্বাচন আইন আছে 91 সালের। আইন এবং বিধিমালার আলোকে আমরা দেখেছি যে এখানে কয়েকটা স্তরে এই কার্যক্রমটাকে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে, যদি পার্লামেন্ট সেশনে থাকে এক ধরনের ব্যবস্থা, আর যদি সেশনে না থাকে এক ধরনের ব্যবস্থা। এখন আমাদের যে এখন তো পার্লামেন্টের সেশনে নাই, এটা সেশনে নাই এমন না যে সেশন ডাকতেই হবে এমন না, কিন্তু ওই যে রেগুলার যে সেশনটা ডাকতে হবে এমন না, শুধুমাত্র নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে, এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে, উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। নর্মালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গ্যাজেট করে দিয়েছি, এটা 11 তারিখে করেছে, অগাস্ট মাসের 11 তারিখে গ্যাজেট করে দিয়েছি। এখানে একটা বলা আছে যে নির্বাচনের আগে এই গ্যাজেটটা করে অন্তত ন্যূনতম 7 দিন সময় দিতে হয়। আমরা সাফিসিয়েন্ট টাইম দিয়েছি, মোর দেন 7 ডেজ আমরা দিয়ে দিয়েছি, মিনিমাম দিতে হয় আর কি। এইটা সেশন বৈঠক ডাকার একটা বিষয়। তারপর আমাদের ভোটার তালিকা একটা করা লাগে, এই যারা ভোট দেবেন। আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 48-এর 1 ধারা, ওখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা ভোটার, ওনারাই ভোট দিবেন। আমরা ভোটার তালিকাটাও পাবলিশ করে দিয়েছি এবং গ্যাজেটটা পাবলিশ করেছি, শিডিউলটা ঘোষণা করে দিয়েছি, কোন দিন নমিনেশন ফাইল হবে, কোন দিন স্ক্রুটিনি হবে, কোন দিন উইথড্রয়ালের ডেট, আর কোন দিন নির্বাচন হবে। আমরা গ্যাজেট করেছি, এই গ্যাজেটটা আমরা করে দিয়েছি 6 অগাস্ট, এটা করে দিয়েছি এটা। এবং ভোটার তালিকা এবং আমাদের যে শিডিউল, ওখানে আপনারা জানেন 13 তারিখে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। 13 তারিখ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমরা 3টে মনোনয়নপত্র পেয়েছি, 11 দলীয় অক্ষের পক্ষে 2টো, আর বর্তমান যে সরকারি দল বিএনপির পক্ষ থেকে 1টা।
বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর 11 দলীয় ঐক্যের পক্ষে আপনার ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আপনারা জানেন, এটা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসী জানে এখন বলতে গেলে, এই যে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে এটা আপনারা মাধ্যমে এটা সবাই জানে এটা। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। চট্টগ্রামের লালদিঘি এবং আসকার দিঘি এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে এরই মধ্যে 12 লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের নিয়ম বহির্ভূত অংশ ভেঙেও দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটু জানাবেন যে ওই এলাকায় কি এরকম আরো ভবন রয়েছে কিনা, আর ভবনগুলো নিয়ে আসলে কি কি ধরনের অভিযোগ জানিয়েছে সিডিএ? এরকম অভিযান যেটা চলছে আমরা জানাচ্ছিলাম, সেই অভিযান আরো কতদিন চলতে পারে? ইশরাত, আজকে সকাল থেকেই সিডিএর উদ্যোগে চট্টগ্রামে অবৈধ এবং নকশা বহির্ভূত যেসব ভবনের নির্মাণ কাজ চলছিল সেখানে আসলে সিডি অভিযান চালায় এবং সকালে তারা লালদিঘিতে অভিযান চালায়। ওখানে একটি ভবনকে যেহেতু নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে তারা 12 লাখ টাকা জরিমানা করে। এর বাইরে তারা আসে আশকারদিঘির পার এলাকায়। আশকারদিঘিতে 2টি ভবনকে তারা আসলে চিহ্নিত করেছে যে এভাবে নকশা বহির্ভূত নির্মাণের দায়ে, এবং এখানে ম্যাজিস্ট্রেট একটি ভবনকে সিলগালা করেছে এবং আরেকটি ভবনের মালিক তাদেরকে সতর্ক করেছে এবং তারা এখানে যে সীমানা প্রাচীর, সেই সীমানা প্রাচীরটি নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ ছিল, এই বিষয়টি তারা জানায় এবং সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযান তারা আরো চলমান রাখবে। যতগুলো আসলে নকশা বহির্ভূত এবং অবৈধ নির্মাণ কাজ থাকবে সেখানে তারা অভিযান চালাবে। আমরা একটু কথা বলতে চাই সিডিএর অথরাইজড অফিসার তার সাথে। আজকে আপনারা কয়টা ভবনে অভিযান চালিয়েছেন এবং কি কি সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং ভবিষ্যতে আসলে অভিযান অব্যাহত থাকবে কিনা? আমরা আজকে আসলে নগরীর আশকারদিঘির পাড়, লালদিঘির পাড়ে অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতে আমরা আজকেই চকবাজার এবং লালদিঘি আশকারদিঘির পাড়ে আমাদের কার্যক্রম চলবে। আমরা আসলে এখানে যে বিল্ডিংগুলো অবৈধ এবং অননুমোদিতভাবে বিল্ডিং হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকেই আমাদের মোবাইল কোর্ট আসলে চট্টগ্রাম শহরকে একটা পরিকল্পিত নগরায়নে পরিণত করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এবং সেই জন্য জনগণকে সচেতন করা হচ্ছে। সিডিএর পক্ষ থেকে যখনই বিল্ডিং নির্মাণ কাজ শুরু হচ্ছে আমরা নোটিশ করছি, আমাদের ইন্সপেক্টররা ফিল্ড লেভেলে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরপরও যারা কথা শুনছেন না, আসলে এরপরও আইনকে বিধানগুলি দেখে যারা নির্মাণ করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের আজকের। তবে এই ভবনের যিনি ওনার সাজ্জাদ সাহেব, তিনি বলছিলেন যে তার যে অনুমোদন রয়েছে, বিশেষ করে সিডিএর অনুমোদন, তো সেটি থাকার পরও কেন আসলে ভবনটা আসলে ভাঙা হচ্ছে? অনুমোদনের বাইরে গিয়ে উনি কিছু ব্যত্যয় করেছেন এবং সেই অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা রাস্তাকে সম্প্রসারণের জন্য প্রস্তাব করা হয়েছে, সেই জায়গাটা উনি দখল করে নিয়েছেন। মূলত আসলে এর বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে তার কলাম ঠিক আছে কিন্তু ক্যান্টিলিভার বর্ধিত করেছেন, সেই অংশটা আমরা ভেঙে দিয়েছি এবং কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। ইশরাত, আপনি শুনছিলেন যে এখানে আসলে সিডিএর দায়িত্বশীল যারা আছেন তারা বলছেন যে এই ধরনের অবৈধ এবং যারা নকশা বহির্ভূত নির্মাণ করবে সেসব ভবন তারা আসলে সেই ভবনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং তারা চাচ্ছেন যে আসলে একটা পরিকল্পিত নগরায়ন করার জন্য এই ধরনের নকশা বহির্ভূত নির্মাণ, যেসব নতুন নতুন যে ভবন নির্মাণ হচ্ছে সেই ভবনগুলো যদি ব্যর্থ ঘটায় তাহলে সেক্ষেত্রে তারা আসলে ব্যবস্থা নেবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজীব বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এই মুহূর্তে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি কথা বলছেন শেরে বাংলা নগরে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমন কর্ণফুলী ব্রিজ, এইরকম বৃহৎ সেতুগুলোর এই প্রকল্পের আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে কৈকার সাথে আলোচনা করার প্রস্তাব নিয়ে একটা শর্ত দেখা হচ্ছে। যমুনা, পদ্মা, কর্ণফুলী এবং টানেলের মতো প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো এই প্রকল্পের আওতায় এনে এইটাকে পর্যবেক্ষণ করা যায় কিনা। এমনকি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে আমাদের দেশীয় যে প্রকৌশলীরা আছেন তাদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে এটা আমাদের যাতে একটা স্থায়ী একটা
একটা ব্যবস্থায় পরিণত হয় এবং আমাদের সেই রকম জনবল তৈরি হয়, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সক্ষমতা তৈরি হয়, তার জন্য এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং সেই আলোচনাটা এই প্রকল্প চলমান অবস্থাতেই কুইকার সাথে হবে। আরেকটি প্রকল্প অনুমোদিত হয়েছে, তার নাম হচ্ছে ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা, পানি সম্পদ মন্ত্রণালয় এক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হচ্ছে 298,65,00,000 টাকা। এটা সম্পূর্ণ সরকারের অর্থায়নে হবে, জিওবি ফান্ডে। আর এই প্রকল্পটি একটি নতুন প্রকল্প। এটার সময়সীমা ঠিক করা হয়েছে 2026 জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন যে এই প্রকল্প ক্ষেত্রে এই যে বাঁধ নির্মাণ করা হবে, সেই নির্মাণের ক্ষেত্রে বিন্যাগ্রাস, যেটা এর আগে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেটা আসলে মাটি ধরে রাখতে সহায়তা করে, যে বিশেষ ঘাস, সেটা লাগানোর প্রস্তাব যুক্ত করা হয়েছে এবং সেই শর্তাধীনেই এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এরপরে যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট হতে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প। এটা একটা নতুন প্রকল্প প্রস্তাব। এটা 5.5 কিলোমিটার, অর্থাৎ ওই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই যে এটাতে একমত হয়ে যে পর্যবেক্ষণটা দিয়েছেন যে আপাতত এই প্রকল্প চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট, এই ফেরিঘাটটাকে যথার্থভাবে তৈরি করা, তার জন্য যা প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। আর বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা পর্যন্ত যে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেই ক্ষেত্রে আরো কিছুটা ল্যান্ড রিক্লেমেশন করে, ল্যান্ড রিক্লেম করে ওই এটার সম্প্রসারণ কিভাবে করা যাবে সেই অংশটুকু পুনরায় একটা যাকে বলে ফিজিবিলিটি স্টাডি করে এই প্রকল্পে পরবর্তীতে সংযোজিত হবে। দর্শক, কথা বলছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। বাংলা চলচ্চিত্রে মেধাবী যেসব মানুষ নিজের পদচিহ্ন রেখে গেছেন তাদের একজন জহির রায়হান। তার চলচ্চিত্রগুলো এখনো বিশাল একটা জায়গা জুড়ে আছে বাঙালির মনে, আর তার লেখা হয়ে আছে অমর। আজ এই চলচ্চিত্রকার সাহিত্যিক জহির রায়হানের জন্মবার্ষিকী। বেঁচে থাকলে পা রাখতেন 92 বছরে। তার জন্মবার্ষিকীতে 71-এর শ্রদ্ধাঞ্জলি আফফান মিতুলের প্রতিবেদনে। আমার স্বামীর জীবন ফিরে পাবি। বাংলার চিরায়ত লোক সংস্কৃতি নিয়ে নির্মিত চলচ্চিত্র বেহুলা দিয়ে উর্দু সিনেমার একচেটিয়া বাজার ভেঙে দিয়েছিলেন জহির রায়হান। 1966 সালে মুক্তি পাওয়া এই বেহুলা সিনেমা দিয়েই নায়ক হিসেবে অভিষেক হয়েছিল রাজ্জাকের। পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেছিলেন জহির রায়হান। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি। তার প্রযোজনায় নির্মিত হয় মনের মতো বউ, জুলেখা, দুই ভাই, সংসার, শেষ পর্যন্ত এবং প্রতিশোধ শিরোনামের সিনেমাগুলো। 1970 সালে মুক্তি পায় জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। জহির রায়হানের পরিচালিত কাচের দেয়াল ও স্টপ জেনোসাইড বাংলাদেশের চলচ্চিত্রে মাইল ফলক হয়ে আছে আজও। মুক্তিযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করে বেশ সাড়া ফেলেছিলেন জহির রায়হান।
বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কতদিন, তৃষ্ণা, হাজার বছর ধরে তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস। হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে তার স্ত্রী সুচন্দা নির্মাণ করেছিলেন একই নামের সিনেমা। নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কার, মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জহির রায়হান। আফফান মিতুল, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।